বেঙ্গালুরু শহরের কেন্দ্রীয় কোর্টের বাইরে দিনের প্রখর আলো আর শত শত মানুষের সামনে এক মহিলা এমএলএর ছোট ভাইকে গুলি করে খুন করে। এই চাঞ্চল্যকর ফুটেজ দেখে পুরো দেশ মহিলাটির বিপক্ষে চলে যায়। তার প্রতি দেশের মানুষ এতই ক্ষিপ্ত হয়ে যায় যে কোনো উকিল তার কেস লড়তেই চায় না। তবে অবাক করা বিষয় হলো এত প্রমাণ আর সাক্ষী থাকা সত্ত্বেও মহিলাটি কাঠগড়ায় দাঁড়িয়ে বারবার এটাই বলে যে সে নাকি কোনো খুনই করেনি। এত সাক্ষ্য আর প্রমাণের পরও সদ্য ওকালতি পাশ করা ভারতের কেন যেন মনে হয় মহিলাটি সত্য বলছে। তাই কৌতূহল বশত তার কাছেই জানতে চায় সবার সামনে খুন করার পরও সে অস্বীকার কেন করছে। আর এরপরেই বের হয় এমন এক হৃদয় বিদারক ঘটনা, যে ঘটনা কাঁদিয়েছিল পুরো বেঙ্গালুর বাসীকে। ভরপুর সাসপেন্স, কোর্টরুম ড্রামা, ভয়ানক এক পাপ আর প্রতিশোধের ভয়ানক এক খেলার বাস্তব শিক্ষায় ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি যোদ্ধাকাণ্ড চ্যাপ্টার 2। বেঙ্গালুর আদালতে জ্যাকি নামের এক ছেলের কেস চলছে। বাদীপক্ষের উকিল বলে, আমরা আরো একটা প্রমাণ পেয়েছি যাতে প্রমাণ হয় জ্যাকি আসল অপরাধী। ফিঙ্গারপ্রিন্ট রিপোর্টটা আমি আদালতে সাবমিট করেছি। বিচারক জিজ্ঞেস করে, ডিএনএ অ্যানালাইসিস রিপোর্ট কি পাওয়া গেছে? বাদীপক্ষের উকিল বলে, ফরেন্সিক টিম বলেছে ডিএনএ রিপোর্ট আসতে এখনো 3 থেকে 4 সপ্তাহ সময় লাগবে। বিচারক বলে, ডিএনএ রিপোর্ট না আসা পর্যন্ত এই কেসটা পোস্টপন থাকবে। এতদিন কেসটা পোস্টপন করে দেওয়ার কারণে নিবেদিতার মনটা খারাপ হয়ে যায়। আদালত থেকে বের হওয়ার সময় জ্যাকি নিবেদিতাকে বলে, তুই আমার কিছুই করতে পারবি না। স্তব্ধ হয়ে নিবেদিতা কোনো মতে হাঁটতে হাঁটতে কোর্টরুম থেকে গাড়িতে এসে বসে। তার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে, পুরো শরীরটা এখনো কাঁপছে। হঠাৎ অর্চনা যেন পুরোটাই পাল্টে যায়। তার চোখ দেখে মনে হচ্ছে সে ভেবেই নিয়েছে আজ এই সবকিছুর শেষ করতে হবে। গাড়ির দরজা খুলে জ্যাকির দিকে এগিয়ে যায়। তখনই এক পুলিশ অফিসার তার পাশ দিয়ে যাওয়ার সময় নিবেদিতা তার বন্দুকটা বের করে নেয়। কেউ কিছু বুঝে ওঠার আগেই নিবেদিতা জ্যাকের বুকে পরপর 3টা গুলি করে। সাথে সাথেই পুলিশ এসে নিবেদিতাকে গ্রেফতার করে। চারিপাশে শুরু হয়ে যায় হই হুল্লোড়। গল্প চলে আসে কয়েক মাস আগে। ভারত বেশ ভাব নিয়ে কোটটাই পরে রেডি হয়ে ল কলেজে আসে। ভারতের গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, সেই উপলক্ষে কলেজ কর্তৃপক্ষ আজ কনভোকেশনের আয়োজন করেছে। এই অনুষ্ঠানের প্রধান গেস্ট হিসাবে দেশের নামকরা ক্রিমিনাল উকিল রবার্ট ডিসুজাকে আমন্ত্রণ করা হয়েছে। রবার্ট সকলকে শপথ পাঠ করিয়ে সার্টিফিকেট বিতরণ শুরু করে। রবার্টের মতো এমন নাম করা একজন উকিলের হাত থেকে সার্টিফিকেট পেয়ে ভারত বলে, আমি আপনার অনেক বড় ফ্যান। রবার্ট জিজ্ঞেস করে, তোমার নাম কি? ভারত তার নাম বললে রবার্ট বলে, মন দিয়ে প্র্যাকটিস করো, একদিন ঠিকই সফল হবে। সার্টিফিকেট বিতরণ শেষে রবার্ট সবার উদ্দেশ্যে বলে, এই সার্টিফিকেটের মাধ্যমে তোমরা আইনের প্র্যাকটিস করতে পারবে, কিন্তু একজন সফল উকিল হতে গেলে এই সার্টিফিকেটের বাইরে তোমাদের আরো অনেক জ্ঞান অর্জন করতে হবে। রবার্ট তার গাড়ি নিয়ে চলে গেলে ভারত সাইকেলে করে একটা রেস্টুরেন্টের সামনে আসে। এই রেস্টুরেন্টেই ভারত ক্যাশিয়ারে জব করে। কিছুক্ষণ পর রেস্টুরেন্টের মালিক সব হিসাবপত্র চেক করতে শুরু করলে ভারত তার সামনে বসে। ভারত বলে, আমি কাল থেকে আর কাজে আসতে পারবো না। কাল থেকে আমি কোনো ল ফার্মে কাজ খোঁজার চেষ্টা করব। রেস্টুরেন্টের মালিক বলে, এই কথাটা বলতে তুমি এত ভয় পাচ্ছ কেন? সেই ছোটবেলা থেকেই কঠোর পরিশ্রম করে এই পর্যন্ত এসেছো। মা বাবাকে হারিয়ে যেদিন তুমি আমার রেস্টুরেন্টে কাজ নিলে সেদিন তোমার পায়ে একটা স্যান্ডেলও ছিল না। আমি তোমাকে স্যান্ডেল কিনে দিতে চাইলে তুমি নেওনি। পুরো 1 মাস তুমি খালি পায়ে কাজ করেছো, তারপর বেতনের টাকা দিয়ে নিজের জন্য স্যান্ডেল কিনেছো। পরের দিন থেকেই ভারত বিভিন্ন ল ফার্মে গিয়ে চাকরি খোঁজ করতে থাকে, কিন্তু প্রত্যেকটা জায়গায় একই কথা, ফ্রেশারদের কেউ নিতে চায় না, সবার দরকার এক্সপিরিয়েন্স। ভারত রেগে বলে, চাকরি না দিলে এক্সপিরিয়েন্স কোথায় পাবো? এক্সপিরিয়েন্স তো তখন থাকবে যখন আমাকে কাজ করার সুযোগ দিবেন। কিন্তু কথাগুলো ভারত তার মনে মনেই বলছিল। কোথাও চাকরি না পেয়ে ভারত কলেজের এক সিনিয়র রবির কাছে আসে। রবি বলে, ব্যাঙ্গালোরে এমন একটা জায়গা যেখানে পাথর ছুঁড়ে মারলে ইঞ্জিনিয়ারের মাথায় পড়বে আর না হলে উকিলের মাথায় পড়বে। আমার এক্সপিরিয়েন্স থাকার পরও চাকরি পাচ্ছি না, আর তুমি তো কেবলমাত্র গ্রাজুয়েশন কমপ্লিট করলে। তুমি নাগাভূষণ ল ফার্মে চেষ্টা করতে পারো, তবে তোমাকে যে আমি পাঠিয়েছি সেটা কাউকে বলবে না। নাগাভূষণ ভারতের সার্টিফিকেট দেখে বলে, আমি তোমাকে চাকরি দিতে পারবো, কিন্তু বেতন পাবে না। তুমি যদি কোনো কেস পাও সেখান থেকে যে ফি পাবে সেটা থেকে 60%। ভারত বলে, 60% আমার, তাই
তো? নাগভূষণ বলে, জি না, 60% আমাকে দিবে আর 40% তুমি রাখবে। অজয় খুশি খুশি মনে চাকরিটা নিয়ে নেয়। এরপর ডেস্কে এসে নরবর টেবিলের পায়ের নিচে একটা কাগজ দেয়। অফিসের অবস্থা খুবই নাজেহাল। কোথাও ছাদ থেকে পানি পড়ছে, ফ্যানটা কোনো মতে নিজের জরাজীর্ণ শরীরটা নিয়ে ঘুরছে। তবে যাই হোক, নিজের একটা অফিস তো হয়েছে। ভারত ধুলোবালি সব পরিষ্কার করে তার টেবিলটা গুছিয়ে নেয়। টেবিলের উপরে থাকা ফুল গাছটার কিছু পানি দিতেই পাশের টেবিলের উমেশ বলে, নাগভূষণ স্যার তোমাকে 40% দেবে, তাই না? ভারত বলে, হ্যাঁ। উমেশ বলে, এত খুশি হয়ে লাভ নেই, 40% তখনই পাবে যদি কোনো কেস আসে। আমি উমেশ, এখানে যতগুলো বেকার উকিল আছে তাদের অ্যাসিস্ট্যান্ট। ভারত চারপাশে তাকিয়ে দেখে কেউ সহকর্মীর সাথে ফ্লার্ট করছে, কেউ মশা মারছে, তো কেউ গেম খেলছে। মানে এই ফার্মে কারো কোনো কাজই নেই। দিনের পর দিন কেটে যাচ্ছে। টেবিলে থাকা ফুল গাছটাও এখন বেশ বড় হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত ভারতের কপালে একটা কেসও জোটেনি। পরের দিন নাগভূষণ একটা কেসের আলোচনার জন্য ভারতকে মিটিং রুমে ডাকে। কিছুক্ষণ পর মিটিং রুমে একজন মেয়ে আসলে ভারত তার দিকে হা করে তাকিয়ে থাকে। নাগভূষণ ভারতকে বলে, ওর নাম স্বপ্না, ও আমাদের ল ফার্মের লিগাল কনসালটেন্ট। যাই হোক, অনেকদিন ধরে আমাদের কাছে কোনো ভালো কেস আসেনি। আমার এক বন্ধু এক্সপোর্ট ইলেকট্রনিক্স এর সিইও আমার বন্ধুর বিরুদ্ধে তার কোম্পানির রিসিপশনিস্ট হ্যারাসমেন্টের কেস করেছে। তবে আমার জানা মতে আমার বন্ধু এমন কোনো কাজ করতে পারে না। স্বপ্না জিজ্ঞেস করে, ওই রিসিপশনিস্ট মেয়েটার কাছে এই বিষয়ে কোনো প্রমাণ আছে? নাগভূষণ বলে, একটা কল রেকর্ড আছে, আমি সেটা প্লে করছি। কল রেকর্ড শুনে সিনিয়র এক উকিল বলে, প্রমাণ তো বেশ শক্ত মনে হচ্ছে। আমার মনে হয় আপনার বন্ধুর অপরাধ স্বীকার করা উচিত। ভারত জিজ্ঞেস করে, আপনার বন্ধু কোথায় জন্মেছে? নাগভূষণ বলে, সে তো কর্ণাটকের স্থানীয় মানুষ। ভারত বলে, যদি এমন হয় তাহলে এই কল রেকর্ডটা আপনার বন্ধুর না। আপনার বন্ধুর ভাষায় দুই ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে, একটা ব্যাঙ্গালোরের আর আরেকটা হুব্বালির। তার বেড়ে ওঠা যদি কর্ণাটকে হয় তাহলে সে রেগে গিয়ে ব্যাঙ্গালোরের ভাষায় গালি কেন দিবে? কারণ আমরা সাধারণত রেগে গেলে নিজেদের স্থানীয় ভাষায় কথা বলি। ভারতের এমন বুদ্ধি দেখে সবাই বেশ ইমপ্রেস হয়ে যায়। কিন্তু নাগভূষণ অন্য একটা উকিলকে বলে, ঠিক এই পয়েন্ট ধরে তুমি কালকে কোর্টে আর্গুমেন্ট করবে, আর ভারত তুমি এখন যাও, দরকার হলে ডাকবো। ভারত রেগে চাওয়ালা ছেলেটাকে বলে, ক্লু বের করলাম আমি, আর এই কেস দিল অন্য কাউকে। এভাবে আমি আর কতদিন বসে থাকবো? আজ পর্যন্ত একটা কেসও পাইনি। চাওয়ালা ছেলেটা ভারতকে বলে, এসব শুনে আমি কি করব? চায়ের টাকা দেন, আমি যাই। পরের দিন অফিসে এসে কোর্টের সামনে বসে একটা পাউরুটি খেয়েই সকালের নাস্তা সারে। মনে মনে ভাবে, না এভাবে আর হবে না, আজ এর একটা বিহিত করতেই হবে। বেশ ভাবসাব নিয়ে শার্টের হাতা গুটিয়ে নাগভূষণকে বলে, আপনার সাথে আমার কথা আছে। এরপর ভাবসাব সব ভুলে ভদ্র মানুষের মতো বলে, জয়েন করেছি 2 মাস হয়ে গেল, আগে থেকে শর্ত দিয়ে রেখেছেন 60% নিবেন, কিন্তু আমাকে যদি কেস নাই দেন তাহলে আপনার 60% আসবে কোথা থেকে? নাগভূষণ একটা ফাইল বের করে দিয়ে বলে, এটা একটা অ্যাক্সিডেন্টের কেস, নাও পারলে এটাই সামলাও। ভারত বলে, যদি বড় কোনো কেস দিতেন তাহলে ভালো মন্দ একটু খেতে পারতাম। নাগভূষণ বলে, এত কথা না বলে স্বপ্নার কাছ থেকে এই কেসের বিস্তারিত নিয়ে নাও। স্বপ্নার কথা শুনে ভারত বলে, থাক স্যার, বড় কেস লাগবে না, আপাতত এই কেস দিয়ে কাজ চলবে। ভারত স্বপ্নার কাছে ফাইল দিলে স্বপ্না ফাইল দেখে বলে, এই কেসটা 6 মাস ধরে পেন্ডিং আছে। বিজয় নামে এই লোকটা আমাদের ক্লায়েন্ট দিবাকরের গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। বিজয় থানায় বয়ান দেয় গাড়ি মেরামতের সব খরচ সে দিয়ে দিবে। দিবাকর 50,000 টাকা দিয়ে গাড়ি ঠিক করালেও আজ পর্যন্ত বিজয় সেই টাকা দেয়নি। এই কেসটা যে বিচারকের আন্ডারে আছে সে কিন্তু বেশ কড়া মেজাজের, তাই একটু সামলে কথা বলবে। ভারত ফাইল নিয়ে বলে, আমি যদি এই কেসটা জিততে পারি আপনি কি আমার সাথে 1 কাপ কফি খেতে যাবেন? স্বপ্না বলে, আমি কফি খাই না। ভারত চায়ের কথা বললে স্বপ্না তার দিকে রেগে তাকায়। বেচারা তো ভয়ে দেদর। ভারত ফাইল নিয়ে কেসের বিচারকের অ্যাসিস্ট্যান্টের কাছে এসে তার পকেটে একটা ছেঁড়া নোট ঢুকিয়ে দিয়ে বলে, বিচারক সোমনাথ আসলে কেমন মানুষ? পকেটে টাকা পেয়ে জর্জের অ্যাসিস্ট্যান্ট খুশি মনে বলে, সে আসলে বেশ কড়া মেজাজের, কিন্তু তার মনটা অনেক নরম, কারণ সে 3 মেয়ের বাবা। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, মেজো মেয়ের শ্বাসকষ্ট, আর ছোট মেয়ের এক পা নেই। কোর্টে আসার পরে ভারত দিবাকরকে বলে, আমি যখন নাকে হাত দিব তুমি তখন কান্না শুরু করবে। কেসের হিয়ারিং শুরু হলে ভারত বেশ আবেগের সাথে জোরে জোরে কেসের কথা বলতে শুরু করে। সোমনাথ বলে, তুমি এত চিল্লাচ্ছ কেন? মনে হচ্ছে এটা একটা মার্ডার কেস। আচ্ছা, বিপরীত পক্ষের উকিল তুমি বলো কি হয়েছে? আসামি পক্ষের উকিল বলে, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হওয়াটা স্বাভাবিক বিষয়। যে লোকগুলো থানায় সাক্ষী দিয়েছিল তাদের কাউকে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ইন্স্যুরেন্স না পেলে আমার ক্লায়েন্ট জরিমানা দিবে কিভাবে? শুধুমাত্র 50,000 টাকার জন্য আমার ক্লায়েন্টকে 6 মাস ধরে হয়রানি করা হচ্ছে। ভারত বলে, হয়তো 50,000 টাকা তার জন্য কিছুই না, কিন্তু আমার ক্লায়েন্টের জন্য এই 50,000 টাকাতে 2 মাস সংসার চলে। শুধু তাই না, আমার ক্লায়েন্টের 3টা মেয়ে আছে। বড় মেয়েটার বিয়ে হয়ে গেছে, মেজো মেয়েটার শ্বাসকষ্টের সমস্যা আছে, আর ছোট মেয়েটার একটা পা নেই। তার জীবন সে যে কিভাবে কাটাচ্ছে এটা একমাত্র সেই জানে।
ভারত নাকে হাত দিয়ে ইশারা করতেই লোকটা এবার মায়া কান্না জুড়ে বলে, স্যার 3টা মেয়েকে নিয়ে আমার জীবনটা আমি কিভাবে কাটাচ্ছি তা শুধু আমিই জানি। বিচারক তাকে থামিয়ে বলে, কান্না করবেন না, আপনি অবশ্যই ন্যায় বিচার পাবেন। সোমনাথ অপরপক্ষকে জিজ্ঞেস করে, আপনি কি করেন? লোকটা বলে, রিয়েল এস্টেটের ব্যবসা করি। সোমনাথ বলে, এত বড় ব্যবসায়ী হয়ে 50,000 টাকা দিতে এত নাটক করছো কেন? টাকা দিয়ে বিষয়টা মিটিয়ে নাও। সোমনাথ কেস শেষ করতে গেলেই ভারত তাকে থামিয়ে বলে, স্যার শুধু তাই না, গত 6 মাস ধরে আমার ক্লায়েন্টের গাড়ি গ্যারেজেই পড়ে আছে। সে এই 6 মাস বেকার। 3টা মেয়েকে নিয়ে সে কিভাবে সংসার চালাবে? সোমনাথ মনে মনে বলে, না জানি 3টা মেয়ে নিয়ে কিভাবে সংসার চালাচ্ছে। অপরপক্ষকে বলে 50,000-এর সাথে আরো 2 লাখ যোগ করে মোট 2.5 লাখ টাকা জরিমানা দিবে। প্রথম কেস জেতার খুশিতে ভারত অফিসের সবাইকে মিষ্টি খাওয়ায়, আর স্বপ্ন এসে তাকে উল্টা কফির অফার করে। টেবিলে রাখা গাছটায় একটা গোলাপ ফুটেছে, মানে প্রেমের ফুল ফুটতে শুরু করেছে। কফি খেতে গিয়ে ভারতের ছেঁড়া জুতা দেখে স্বপ্না তাকে জামা কাপড় থেকে শুরু করে জুতা পর্যন্ত সবই কিনে দেয়। কিন্তু এদিকে অফিসে নাগাভূষণ তাকে কখনো ছিনতাই তো কখনো হিট রানের মতো ছোটখাটো কেস দেয়। তবে ছোটখাটো কেসগুলো সামলে সবার কাছ থেকে টাকা নিয়ে ভারতের দিন বেশ ভালোই কাটছিল। কিন্তু তার জীবনে একটাই আক্ষেপ, একটা বড় সড়ো ক্রিমিনাল কেস দরকার, যেটা দিয়ে সে তার যোগ্যতা প্রমাণ করতে পারবে। টাকা পয়সা জমিয়ে ভারত একটা রয়্যাল এনফিল্ড কিনে ফেলে, আর স্বপ্নার সাথে তার স্বপ্নের জীবন তো স্বপ্নের মতোই কেটে যাচ্ছে। এক সকালে ভারত কেস প্র্যাকটিস করতে কোর্টে আসে, আর এটাই সেই দিন যখন কোর্টে জ্যাকির কেস চলছিল। বাদীপক্ষের উকিল বলে, জ্যাকি যে এই কেসের আসামি তা প্রমাণ করার জন্য আমি ফিঙ্গারপ্রিন্ট অ্যানালাইসিস রিপোর্ট জমা দিয়েছি। জ্যাকির পক্ষের উকিল বলে, ফিঙ্গারপ্রিন্ট অ্যানালাইসিসে কিছুই প্রমাণ হয় না, কারণ আজকাল ফিঙ্গারপ্রিন্ট কপি করা কোনো ব্যাপার না। তার উপর আমার ক্লায়েন্ট একজন পাবলিক ফিগার, এমএলএ ছোট ভাই, তাই তার ইমেজ নষ্ট করার জন্য যে কেউ এসব করতে পারে। বিচারক জিজ্ঞেস করে, ডিএনএ রিপোর্ট কি এখনো আসেনি? নিবেদিতার উকিল বলে, ফরেন্সিক টিম জানিয়েছে রিপোর্ট আসতে 3 থেকে 4 সপ্তাহ সময় লাগবে। এমনিতেও এই কেসের শুনানি হতে অনেক সময় পার হয়ে গেছে, তাই আমি এই আসামির কঠোর সাজার আবেদন জানাচ্ছি। বিচারক বলে, প্রমাণ ছাড়া আমি কারোর বিচার করতে পারবো না, তাই পরবর্তী শুনানি হবে 4 সপ্তাহ পরে। এই কথা শুনে নিবেদিতা যেন আরো ভেঙে যায়। সে স্তব্ধ হয়ে সেখানেই বসে কান্না করতে থাকে। যাওয়ার সময় জ্যাকি শয়তানি এক হাসি দিয়ে গর্ব করতে করতে বুঝিয়ে যায় যে নিবেদিতা চাইলেও তার কিছুই করতে পারবে না। পেছন সিটে বসে ভারতের বিষয়টা খুব খারাপ লাগে। এটাই বাস্তবতা মেনে সে তার কাজে মনোযোগ দেয়। নিবেদিতা চুপচাপ হেঁটে বের হলে তাকে দেখে এমএলএ আর জ্যাকি তাচ্ছিল্যর হাসি হাসে। এমএলএ এর উকিল বলে, আমি এবার বহু কষ্টে ডিএনএ রিপোর্ট কোর্টে জমা দিতে দেইনি, তবে ওই রিপোর্ট কোর্টে পৌঁছালে জ্যাকি ফেসে যাবে। এমএলএ হেসে বলে, চিন্তার কিছুই নেই, কারণ ওই রিপোর্ট কোর্টে কোনোদিনই পৌঁছাবে না। ভারত তার কাজ শেষ করে কোর্ট থেকে বের হয়ে পার্কিং এ আসতেই গুলির আওয়াজ শুনে তাকাতেই দেখে নিবেদিতা জ্যাকিকে গুলি করছে। প্রথমে বুকের বাম পাশে, তারপর ডান পাশে, এরপর কপালের ঠিক মাঝ বরাবর গুলি করেও নিবেদিতা শান্ত হয়নি। সে তবুও গুলি করেই যাচ্ছে। জ্যাকি মাটিতে পড়তেই এমএলএ লোকেরা তাকে তাড়াতাড়ি সরিয়ে নেয়। চারিপাশে সবাই ভয়ে দৌড়াচ্ছে। একজনের ধাক্কায় ভারত রাস্তায় পড়ে গেলে ভালো করে নিবেদিতাকে লক্ষ্য করে। পুলিশের টিম দৌড়ে এসে নিবেদিতাকে ঘিরে তার থেকে বন্দুক নিয়ে নেয়। দিন দুপুরে বেঙ্গালুরু কোর্টের সামনে এমন ভয়ানক এক ঘটনা ঘটে যাওয়ার সাথে সাথেই সেই খবর ঝড়ের গতিতে সারা দেশে ছড়িয়ে পড়ে। কয়েকদিন পর নিবেদিতাকে কোর্টে উপস্থিত করা হয়। ভারত ও নিবেদিতার কেসের শুনানিতে এসেছে। নিবেদিতাকে দেখে মনে হচ্ছে সে কেন যেন বেশ ঘাবড়ে আছে। ভয়ে সে রীতিমতো কাঁপছে। জ্যাকির উকিল বলে, নিবেদিতা কোর্টের সামনে জ্যাকিকে গুলি করে খুন করেছে। কিছু উকিল, পুলিশ আর সাধারণ মানুষ তাদের সাক্ষী দিয়েছে। তার উপরে যেন সেকশন 302 মানে যাবজ্জীবন কারাদণ্ড অথবা ফাঁসির সাজা শোনানো হয়। বিচারক তাকিয়ে দেখে নিবেদিতার পক্ষে কোনো উকিল নেই, তাই নিজেই নিবেদিতা ভয়ে কেঁপে ওঠে। বিচারক বলে, আপনার উপরে 302 সেকশন চার্জ করা হয়েছে। নিবেদিতা হতবাক হয়ে জিজ্ঞেস করে, এর মানে কি? বিচারক বলে, খুনের কেস। আপনি কিছু বলতে চান? নিবেদিতা ভয়ে কাঁপতে কাঁপতে বলে, আমি কারুর খুন করিনি। এক কথা বারবার বলতেই কেমন যেন অস্বাভাবিক আচরণ শুরু করে দেয়। হঠাৎই তার প্যানিক অ্যাটাক শুরু হয়। জোরে জোরে নিঃশ্বাস নিয়ে সেখানেই পড়ে যায়। বিচারক বলে, জলদি এনাকে হাসপাতালে নিয়ে যাও। নিবেদিতাকে কোনো রকমে টেনে নিয়ে গেলে বিচারক সবাইকে শান্ত করে বলে, এই কোর্ট নিবেদিতার সুস্থ আর উকিল ঠিক হওয়া পর্যন্ত এই কেসের শুনানি বন্ধ রাখবে। এসব শুনে এমএলএ তার উকিলকে বলে, এসব কি নাটক শুরু হলো? জলদি বাইরে চলো। উকিল বলে, এই কেস এখন টিভি, নিউজ পেপারে অনেক বড় সেন্সেশনের সৃষ্টি করেছে। যদি
যদি জ্যাকি কোনোভাবে দোষী প্রমাণিত হয় তাহলে আমার সুনাম নষ্ট হবে, তাই আমি এই কেস আর লড়বো না। এমএলএ রেগে বের হতেই মিডিয়া তাকে জিজ্ঞেস করে, আপনার কি মনে হয় পরবর্তী ইলেকশনে এর ইফেক্ট পড়বে? আপনার ভাই নিশ্চয়ই কোনো অপরাধ করেছিল, না হলে নিবেদিতা কেন তাকে গুলি করে মারলো? এমএলএ রেগে বলে, আমার ভাইয়ের অপরাধ এখনো প্রমাণ হয়নি, আর আমার আইনের প্রতি পূর্ণ বিশ্বাস আছে, সত্যি ঠিকই সামনে আসবে। গাড়িতে এমএলএ পিএ বলে, আপনার করা স্ক্যামের জন্য এমনি আপনার নাম খারাপ হয়ে আছে, আপনি এখন নিজেই বেলে বাইরে আছেন, তার উপর এই কেসও যদি আমরা হেরে যাই তাহলে 6 মাস পরের নির্বাচনে কেউ আপনাকে ভোট দিবে না, তাই আপনাকে এই কেস জিততেই হবে। আমি এক নামকরা ক্রিমিনাল লয়ারকে চিনি, তার সাথে কথা বলবো। এমএলএ বলে, এখনই কল দাও। ভারত নিবেদিতার চিন্তা কোনোভাবেই তার মাথা থেকে বের করতে পারে না। সকাল হতেই হাসপাতালে দেখা করতে আসে। নিবেদিতা এক মনে কি যেন ভাবছে। ভারত আমতা আমতা করে বলে, আমি একজন উকিল, আপনার কেস বিষয়ে অনেক কিছু জেনেছি, এমনকি সেদিন ওই ঘটনার সময় আমি কোর্টেই ছিলাম। আপনি জ্যাকিকে কেন গুলি করলেন, আর কোর্টেই বা কেন বললেন যে আপনি গুলি করেননি? নিবেদিতা হঠাৎই জিজ্ঞেস করে, আপনি কি আমার কেস নিবেন? ভারত বলে, আমি এখনই আপনাকে কথা দিতে পারবো না, তবে আপনি যদি পুরো ঘটনা আমাকে বলেন তাহলে আমি সিদ্ধান্ত নিতে পারবো। নিবেদিতা শূন্য দৃষ্টিতে সিলিং এর দিকে তাকিয়ে বলে, শ্যামলী আমার বুদ্ধিমতী মেয়ে। গল্প চলে আসে অতীতে। নিবেদিতার জীবনে তার ছোট্ট মেয়ে শ্যামলী ছিল তার সবকিছু। রোজ সকালে একসাথে যোগা, এরপর মেয়ের সাথে দুষ্টু মিষ্টি খুনসুটি করতে করতেই তাকে গোসল করিয়ে দেওয়া, একসাথে পূজা করে এরপর দুইজনে জলদি রেডি হয়ে বের হয়। প্রতিদিনের মতোই টবে চাবি রাখে। শ্যামলকে স্কুলে যাওয়ার অটোতে উঠিয়ে দিয়ে নিজের গাড়িতে করে অফিসের জন্য বের হয়। স্কুল ছুটির পরে অটো নামিয়ে দিতেই শ্যামলী সেই টপ থেকে চাবি নিয়ে বাসায় ঢোকে। সন্ধ্যা হতে নিবেদিতা বাসায় ফিরে শ্যামলীর জন্য খাবার রান্না করে। এভাবেই অলিখিত রুটিনে মা আর মেয়ের সারাদিন কেটে যায়। স্কুলের কালচারাল প্রোগ্রামে শ্যামলী তার সুরেলা কণ্ঠের গানে সবাইকে মুগ্ধ করে দেয়। সবাই নিবেদিতার কাছে শ্যামলীর প্রশংসা করলে নিবেদিতা গর্ব করে বলতে থাকে, ও আমার মেয়ে। কখনো একসাথে নাস্তা বানিয়ে তো কখনো গাছ লাগিয়ে, এভাবেই দুই মা মেয়ের দুষ্টু মিষ্টি খুনসুটি করে সময় কেটে যায়। দুষ্টু শ্যামলী তার পছন্দের বেলুন হাতে বেঁধেই মায়ের কোলে ঘুমিয়ে যায়। মা পরম যত্নে শ্যামলীকে বিছানায় শুইয়ে দেয়। সকাল হতেই আবার শুরু হয় তাদের ব্যস্ত জীবনের রুটিন। কিচেনে নিবেদিতা শ্যামলীর জন্য খাবার গোছাচ্ছে। শ্যামলী বেলুন নিয়ে খেলতে খেলতে বেলুন সিলিং ফ্যানের দিকে মারতেই জোরে শব্দ করে ফাটে। শব্দে নিবেদিতা চমকে উঠলে খাবার পড়ে যায়। তাই রেগে শ্যামলীকে ঝাড়ি দিয়ে বলে, সারাদিন শুধু বেলুন নিয়ে পাগলামি করো, যাও ব্যাগ গোছাও। বাসা থেকে বের হতেই মেয়ের মুড খারাপ দেখে নিবেদিতা বলে, ঠিক আছে, সন্ধ্যায় আর একটা বেলুন এনে দিব। সাথে সাথেই শ্যামলী খুশি হয়ে মাকে বিদায় জানিয়ে চলে যায়। স্কুল ছুটির পরে একে একে সবাই চলে যায়, শুধু শ্যামলী একাই বসে থাকে। তার শেষ বন্ধুকেও তার মা এসে নিয়ে গেলে শ্যামলী একা একাই বাসার রাস্তায় হাঁটা শুরু করে। নিবেদিতা অফিস শেষে বাসায় ফিরতে দেখে বাসার চাবি এখনো টবেই আছে, তার মানে শ্যামলী এখনো বাসায় ফেরেনি। নিবেদিতা বেশ ঘাবড়ে অটোওয়ালাকে কল দিতে সে জানায় সে তো অনেক আগেই গ্রুপে মেসেজ করে দিয়েছে যে আজ সে বাচ্চাদেরকে নিতে যাবে না, তার মানে নিবেদিতা মেসেজটা দেখেনি। নিবেদিতা এবার আরো ঘাবড়ে যায়, জলদি গাড়ি নিয়ে স্কুলের উদ্দেশ্যে বের হয়। সেই শয়তান জ্যাকি তখন একটা শুনশান রাস্তায় গাড়ি থামিয়ে জোরে গান চালাতে চালাতে ড্রাগস নিচ্ছে। পাশ থেকে শ্যামলীকে হাঁটতে দেখে দ্রুত গাড়ি থেকে নেমে শ্যামলীকে জিজ্ঞেস করে, কি নাম তোমার? শ্যামলী বলে, মা অচেনা কারোর সাথে কথা বলতে মানা করেছে। জ্যাকি বলে, আচ্ছা আমার নাম জ্যাকি, তোমার নাম কি? শ্যামলী গম্ভীর ভাবে তার নাম বললে জ্যাকি বলে, আমি এই এলাকায় থাকি। আর তুমি? শ্যামলী বলে, 4 নম্বর রোডে। জ্যাকি শয়তানি এক হাসি দিয়ে বলে, দেখেছো, এখন আমরা একে অপরকে চিনি। তখনই পাশ থেকে একটা বেলুনওয়ালা রং বেরঙের বেলুন নিয়ে যাচ্ছে দেখে শ্যামলী সেদিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। জ্যাকি বলে, তুমি বেলুন পছন্দ করো তাই না, চলো তোমাকে বেলুন কিনে দিব। বেলুনওয়ালার কাছে নিয়ে আসলে শ্যামলী একটা গোলাপি বেলুন নেয়। জ্যাকি লোকটাকে 500 টাকার নোট ধরিয়ে দিয়ে শ্যামলীকে বলে, চলো তোমাকে আমি বাসায় পৌঁছে দিই। শ্যামলীও বেলুন পেয়ে তার গাড়িতে উঠে বসে। 10 টাকার বেলুনের জন্য 500 টাকা পেয়ে বেলুনওয়ালার কেমন যেন সন্দেহ হয়, তবে সে পাত্তা না দিয়েই তার কাজে চলে যায়। জ্যাকি শ্যামলীকে গাড়িতে করে নিয়ে যায় আর নিবেদিতা সেই পথ দিয়েই তাকে খুঁজতে আসে। স্কুলের কেউ শ্যামলীর বিষয়ে কিছুই বলতে পারে না। এদিকে শয়তান জ্যাকি শ্যামলীকে পরিত্যক্ত এক বিল্ডিং এ নিয়ে এসেছে। শ্যামলী ভয়ে কান্না করতে করতে বলে, আমি মায়ের কাছে যাব। কিছুক্ষণ পরেই শ্যামলী ব্যথায় মা বলে চিৎকার করতে থাকে। এদিকে নিবেদিতা দ্রুত
থানায় এসে শ্যামলীর মিসিং রিপোর্ট করে বলে আমার বাচ্চা মাত্র 6 বছর বয়সের। ইন্সপেক্টর শঙ্কর বলে আপনি বাসায় যান, আমরা ওকে খোঁজার সব রকমের চেষ্টা করব। নিবেদিতা বাসায় তো ফিরে আসে, কিন্তু সে কোনোভাবেই তার চোখের পাতা এক করতে পারে না। একটু ঝিম আসতেই স্বপ্নে দেখে এক হায়না তার কলিজার টুকরো শ্যামলীর দিকে তেড়ে আসছে। ভয়ে নিবেদিতা কেঁপে ওঠে। পরের দিনে ইন্সপেক্টর শঙ্কর নিবেদিতাকে একটা মর্গে আনলে নিবেদিতা অনেক সাহস নিয়ে লাশের দিকে তাকিয়ে কান্না করতে করতে বলে, না, এটা আমার মেয়ে না। মেয়েকে ছাড়া এই ফাঁকা বাসায় নিবেদিতা একটা জীবন্ত লাশের মতো জীবন কাটাচ্ছে। সাজানো গোছানো ঘর এলোমেলো করে উদ্ভ্রান্তের মতো করতে থাকে। কখনো কাগজ ছেড়ে, কখনো শ্যামলীর পুতুল জড়িয়ে ধরে, তো কখনো চুপ করে বসে থাকে, তো কখনো জোরে চিৎকার করে। নিজেকে সে কোনোভাবেই মাফ করতে পারছে না। এদিকে ইন্সপেক্টর শঙ্কর দিন রাত এক করে শ্যামলীকে খুঁজছে। হঠাৎ একদিন বেলুনওয়ালাকে দেখে শ্যামলীর ছবি দেখাতেই লোকটা সেদিনের ঘটনা ইন্সপেক্টর শঙ্করকে বলে। সাথে সাথেই পুলিশ আশেপাশের সব জায়গায় খুঁজতে খুঁজতে লাল সেই গাড়ি পেয়ে যায়। জ্যাক তখনও সেই গাড়িতেই বসা। সারা দিন রাত খোঁজার পরে রাতে শঙ্কর নিবেদিতাকে কল দেয়। নিবেদিতা উদ্ভ্রান্তের মতো ছুটে আসে তার মেয়েকে দেখতে। দেখা যায় এক পরিত্যক্ত বিল্ডিং এর ছাদে শ্যামলীর নিস্তেজ দেহ পড়ে আছে। মেয়েকে এত কাছে দেখে নিবেদিতা ছুটে তার কাছে যেতে চায়, কিন্তু শ্যামলীর অবস্থা খুবই খারাপ। তাই ডক্টর তখন তাকে অক্সিজেন দিয়ে স্বাভাবিক করার চেষ্টা করছে। নিষ্পাপ মেয়েটার এমন অবস্থা দেখে নিবেদিতা পাগলের মতো ছটফট করতে করতে মাটিতে বসেই কান্না করতে থাকে। অ্যাম্বুলেন্সে করে শ্যামলীকে হাসপাতালে নেওয়া হয়। গল্প চলে আসে বর্তমানে। নিবেদিতা বলে আমার বাচ্চাটা সেদিনের পর থেকে কোমায় চলে গেছে। আমি জ্যাকির বিরুদ্ধে কেস করেছি। 6 মাস কেটে যাওয়ার পরও কেসে শুনানি হয়নি। এরপর যখনই শুনানি হয় তখনই ওই মানুষরূপী পশু বেলে ছাড়া পেয়ে যায়। প্রত্যেক শুনানিতে পরবর্তী শুনানির ডেট দিলে ওই শয়তান আমার দিকে তাকিয়ে পৈশাচিক হাসি দিত। ওকে দেখতেই ঘৃণায়, রাগে, যন্ত্রণায় মনে হতো এ এখনো কেন বেঁচে আছে। আর কিছু বলতে যাবে তার আগেই নিবেদিতার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। ভারত কোনো রকমে তাকে শান্ত করলে নিবেদিতা কান্না করতে করতে বলে আমার জেল হয়ে গেলে আমার বাচ্চাটা অনাথ হয়ে যাবে, আমি ওকে অনাথ হতে দিব না। বলতে বলতেই নিবেদিতার প্যানিক অ্যাটাক শুরু হয়ে যায়। ভারতের চোখে পানি জমে লাল হয়ে যায়। নিবেদিতার হাতে হাত রেখে বলে আমিও এক অনাথ। বলেই চলে আসে শ্যামলীকে দেখতে। ছোট্ট শ্যামলীকে এতটা যন্ত্রণায় দেখে ভারত নিজে নিজেকে ওয়াদা করে সে এই কেস লড়বে। স্বপ্না বলে তুমি আরেকবার ভেবে দেখো, কারণ এই কেস জেতার 1% চান্স নেই। এদিকে এমএলএ তার ক্যারিয়ার বাঁচাতে আর ভাইয়ের খুনিকে সাজা দিতে শহরের সবচেয়ে বড় উকিল রবার্টের কাছে আসলে রবার্ট বলে 3 কোটি লাগবে। আর এই কেস তো আমার অ্যাসিস্ট্যান্ট লড়লেও জিতে যাবে, তাই নিশ্চিন্তে থাকুন। খবরে বলা হয় রবার্ট আজ পর্যন্ত একটা কেসও হারেনি। সে এই কেস নিচ্ছে মানে নিবেদিতার হার নিশ্চিত। ভারত নাগাভূষণকে নিবেদিতার কেস লড়ার কথা বললে সে সাফ সাফ মানা করে বলে তুমি নিজে তো ডুববে, আমার ফার্মকেও ডুবাবে। রবার্টের বিরুদ্ধে 5 মিনিটও টিকতে পারবে না, সে তোমাকে কাঁচা চিবিয়ে খাবে। ভারত রেগে বের হতেই চাওয়ালা ছেলেটা বিল নিতে আসে। ভারত রেগে বলে একটা 7 বছরের বাচ্চার সাথে যে এত অন্যায় করলো, সে যদি তার মায়ের সামনে থেকেই বুক ফুলিয়ে ঘোরে তাহলে সেই মা নিজেকে কিভাবে শান্ত রাখবে? আমি হলে তো তাকে কেটে কেটে টুকরা করতাম। অথচ এই সমাজ সেই মাকেই খুনি বানিয়ে দিয়েছে। এমন একজনকে আমি বাঁচাতে চাচ্ছি, কিন্তু ভেতরে বসা ওই লোকটার এই ফার্মের সম্মান নিয়ে চিন্তা হচ্ছে। তুই বল আমার এই কেস নেওয়া উচিত কিনা? ছেলেটা বোকার মতো তাকিয়ে থাকলে ভারত তাকে তার বিল দিতে টাকা বের করে। ছেলেটা বলে কেস জিতে তারপর বিল দেন। ছোট্ট বাচ্চা এইটুকু কথায় ভারতের সাহস দ্বিগুণ হয়ে যায়। পরের দিন থানায় এসে নিবেদিতা থেকে সাইন নিয়ে নিবেদিতাকে ন্যায় পাইয়ে দেওয়ার দায়িত্ব নিজ কাঁধে তুলে নেয়। নিজের মতো করে নিবেদিতার কেসে সব ডিটেলস নোট করতে থাকে। আজ নিবেদিতার কেসের প্রথম শুনানি। ভারত একাই বসেছিল। তখনই স্বপ্না, উমেশ আর চাওয়ালা সেই ছেলেকে দেখে ভারতের মনোবল আরো বেড়ে যায়। মানে ভারত এখন নিজেই স্বতন্ত্রভাবে কেস লড়বে। দরজায় রবার্টকে দেখতে উঠে দাঁড়াতে গিয়েও থেমে গিয়ে বেশ ভাবসাব নিয়ে বসে। বিচারক রবার্টকে তার বয়ান শোনাতে বললে রবার্ট বলে 20 ফেব্রুয়ারিতে কোর্ট জ্যাকির কেসে ডিএনএ রিপোর্টের জন্য 4 সপ্তাহের সময় নিলে নিবেদিতার তা সহ্য হয় না, তাই সবার সামনে দিনের আলোতেই জ্যাকিকে গুলি করে খুন করে। আইন কি এতই সোজা যে যা খুশি তাই করে যাবে? 100 থেকে 150 মানুষ সচক্ষে সব দেখেছে, সিসিটিভি ফুটেজ আছে, আমি আপনার কাছে ছবিও দিয়েছি। আমি চাই এই খুনিকে সর্বোচ্চ সাজা দেওয়া হোক। প্রথম শুনানিতেই এভাবে হাঁটতে হবে দেখে ভারত আচমকায় দাঁড়িয়ে বলে একটা লোক নিমিষের মধ্যেই 150 জন মানুষকে গুলি করে মারার পরও যদি সে নিজেকে নির্দোষ প্রমাণ করার সুযোগ পায় তাহলে নিবেদিতারও
একটা সুযোগ পাওয়া উচিত। মানে আমি আজমল কাসাবের কেসের কথা বলছি। এই কথা শুনে সবাই অবাক হয়ে তাকায়। কেউ ভাবতেই পারেনি ভারত এমন একটা কেসের রেফারেন্স আনবে। ভারত জলদি শ্যামলীর ছবি বের করে বলে, মিষ্টি দেখতে এই মেয়েটার নাম শ্যামলী, যে পড়ালেখা, খেলাধুলা, কো কালচারাল অ্যাক্টিভিটিসে সবার থেকে এগিয়ে। এবছর তার সেকেন্ড স্ট্যান্ডার্ড থেকে থার্ড স্ট্যান্ডার্ডে ওঠার কথা ছিল, অথচ সে পরীক্ষায় বসতেই পারেনি, শুধুমাত্র একটা নর পশুর কারণে। নিবেদিতা তার মেয়ের জন্য ন্যায় চাইতে কোর্টে আসে, কিন্তু সেই কোর্ট তাকে কখনো 6 মাস, কখনো 2 মাস, তো কখনো 15 দিন এভাবে শুনানির তারিখ শোনাতে শোনাতে প্রায় 2 বছর পার করে দিয়েছে। আর সেদিন সেই আসামিকে তার সামনেই বেল দিয়ে দেওয়া হয়। মেয়ের সাথে হওয়া অন্যায়ের বিচার না পেয়ে নিবেদিতা ডিপ্রেশনে চলে যায়। বিপক্ষের উকিল বলল নিবেদিতা নাকি নিজ হাতে আইন তুলে নিয়েছে। আসল সত্য হলো আইন এবার ন্যায়ের হাত ছেড়ে দিয়েছিল। রবার্ট বলে শ্যামলীর কেস আর নিবেদিতার জ্যাকিকে গুলি করার কেস সম্পূর্ণই আলাদা, তাই এদের না মেলানোটাই বুদ্ধিমানের কাজ। ভারত কিছু বলতে গেলে রবার্ট তাকে থামিয়ে বলে, আমি নিবেদিতাকে প্রশ্ন করতে চাই। নিবেদিতা কাঠগড়ে আসলে রবার্ট বলে পুলিশ আরোপীকে গ্রেফতার করে কোর্টে আনে, এখানে তার শুনানিও হয়েছিল, তাহলে এত তাড়া ছিল কিসের? আজ নয় কাল বিচার তো পেয়েই যেত। নিবেদিতা তীব্র রাগ নিয়ে জিজ্ঞেস করে, আর কবে বিচার পেতাম? ভারত ইশারা করে তাকে শান্ত হতে বলে। রবার্ট বলে, ও আচ্ছা, আপনার মনে হয়েছে বিচার পেতে দেরি হবে, সেজন্য আপনি নিজেই বিচার করে গুলি করে দিয়েছেন। নিবেদিতার বুঝতে বাকি থাকে না রবার্ট তার বয়ানকে তারই বিপক্ষে ব্যবহার করার চেষ্টা করছে, তাই সে একদম চুপ হয়ে যায়। রবার্ট বলে, দেখেছেন, তার নিজের কাছে কোনো উপযুক্ত উত্তর নেই, এটা আসলে প্রি প্ল্যান্ড মার্ডার ছাড়া আর কিছুই না। ভারত অবজেকশন দিয়ে বলে, খুনটা যদি পূর্ব পরিকল্পিত হতো তাহলে নিবেদিতা তার সাথে চাকু অথবা অন্য কিছু নিয়ে আসতো, এসআই এর বন্দুক কেড়ে নিত না। আমি নিবেদিতাকে প্রশ্ন করতে চাই। ভারত নিবেদিতাকে জিজ্ঞেস করে, আপনারা কি আগে থেকেই জ্যাকিকে চিনতেন? আপনার নামে কি কখনো কোনো কেস ফাইল হয়েছিল? শ্যামলীর সাথে অন্যায় হওয়ার আগে কি জ্যাকির সাথে আপনার ব্যক্তিগত কোনো ঝামেলা ছিল? নিবেদিতা বলে, না। ভারত জিজ্ঞেস করে, অন্য কারোর মাধ্যমে কি জ্যাকিকে চিনতেন? নিবেদিতা না বললে ভারত বলে, নিবেদিতার নামে কখনো সামান্য ট্রাফিক রুলস ব্রেকারও কেস হয়নি, সেই জন্য আমি অনুরোধ করব নিবেদিতার শাস্তি কমিয়ে দেওয়া হোক। আর নিবেদিতা কি করেছে এটা না দেখে কেন করেছে সেই অনুযায়ী এই কেসকে এগিয়ে নেওয়া উচিত। বিচারক পরবর্তী হিয়ারিং ডেট বৃহস্পতিবার বলে বের হয়ে যায়। সাংবাদিক ভারতের বাসায় এসে তাকে টেনে সাইডে নিয়ে এসে জিজ্ঞেস করে, আপনি অভিজ্ঞতা ছাড়াই এই কেসে রবার্টের সাথে জিততে পারবেন? কি মনে হয় আপনার? আপনি কি সত্যি নিবেদিতাকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য কেস নিয়েছেন, নাকি ফেমাস হতে চাচ্ছেন? ভারত রেগে বলে, এই মুহূর্তে আমি কিচ্ছু বলতে পারবো না, তবে একটা কথা বলে রাখি, আপনাদের জন্য এটা একটা ব্রেকিং নিউজ হলেও আমার জন্য এই কেস মা আর মেয়েকে মিলিয়ে দেওয়ার একটা যুদ্ধ বলেই রেগে ভেতরে চলে যায়। সব নিউজ চ্যানেলে ভারতের এই মন্তব্য দেখিয়ে তাকে একদম হিরো বানিয়ে দেয়। লকআপে ভারত নিবেদিতাকে গুলি করা ভিডিও দেখিয়ে জিজ্ঞেস করে, পুলিশ দৌড়ে আপনাকে ধরতে আসছে, আপনি এক পাও নড়েননি, গুলি শেষ হওয়ার পরও আপনি ট্রিগার চেপেই যাচ্ছিলেন, কি ভাবছিলেন তখন? নিবেদিতা বলে, আমি জানি না, আমার তো কিছুই মনে নেই। ভারত হতবাক হয়ে তাকালে নিবেদিতা বলে, আমার এটুকু মনে আছে যে আমি গাড়ি থেকে নেমেছিলাম, তারপর যখন হুঁশ ফেরে তখন আমি পুলিশের গাড়িতে বসা। ভারত জিজ্ঞেস করে, এসব আপনি সেদিন আমাকে হাসপাতালে কেন বলেননি? নিবেদিতা বলে, আপনি তো জিজ্ঞেস করেননি। ভারত এবার চিন্তায় পড়ে যায়, তাহলে এই মাঝের সময়টুকুতে আসলে কি হয়েছিল? বিষয়টা ভালো করে বোঝার জন্য সাইকোলজি ডক্টর সানার কাছে আসে। তাকে ভিডিও দেখালে সানা বলে, আমার মনে হয় এটা সাইকোটিক ব্রেক। আমরা যখন ডিপ্রেশনে থাকি অথবা মানসিক আঘাত পাই তখন আমাদের ব্রেন একটা ব্রেক নেয়। এই ব্রেক 10 মিনিটের হতে পারে, 1 মাসের হতে পারে, অথবা 1 বছরেরও হতে পারে। এই সময়ের মধ্যে যা কিছু হয় আমাদের কিছুই মনে থাকে না, আমাদের স্মৃতি থেকে সবকিছু মুছে যায়। ভারত জিজ্ঞেস করে, এটা কি সত্যিই সম্ভব? সানা বলে, অবশ্যই সম্ভব। অনেক অ্যাক্সিডেন্ট কেসে দেখা যায় রোগীর অ্যাক্সিডেন্টের আগের কথা মনে আছে আর হাসপাতালে আসার পরের কথা মনে আছে, মাঝখানে কি হয়েছে তার কিছুই মনে নেই। ভারত জিজ্ঞেস করে, তার মানে আপনার মনে হচ্ছে নিবেদিতার সাথেও এমন কিছুই হয়েছে? সানা বলে, হ্যাঁ, তাকে দেখে মনে হচ্ছে এটাই হয়েছে। ভারত জিজ্ঞেস করে, আপনি কি কোর্টে এসে বিষয়টা বলতে পারবেন? সানা বলে, ঠিক আছে। ভারত খুশি হয়ে সেখান থেকে বের হয়ে যায়, কিন্তু ভারতের উপরে রবার্টের লোক নজর রাখছে। বৃহস্পতিবার হিয়ারিং শুরু হলে ভারত ভিডিও দেখিয়ে নিবেদিতার সাথে যা যা হয়েছিল তার বর্ণনা দিয়ে বলে, ঘটনার সময় নিবেদিতা মানসিকভাবে সুস্থ ছিল না, তার সাইকোটিক ব্রেক হয়েছিল। নিবেদিতা যখন জ্যাকির উপর গুলি চালায় তখন নিবেদিতার ঠিক বেঠিকের হুঁশ অথবা ভালো খারাপের জ্ঞান ছিল না, তাই এটাকে মার্ডার বলা যাবে না। তাই আমার আদালতের কাছে অনুরোধ থাকবে, এই কেসকে 302 সেকশন অনুযায়ী মার্ডার কেস নয় বরং সেকশন 84 অনুযায়ী দেখা হোক। এই সেকশন অনুযায়ী
সাসপেক্ট যদি ক্রাইম করার সময় সজ্ঞানে না থাকে, সে যদি বুঝতে না পারে যে ঠিক না ভুল করছে, তাহলে তাকে দোষী বলা যাবে না। রবার্ট প্রচুর রেগে বলে, নিবেদিতার মেয়ের ঘটনা আর জ্যাকিকে গুলি করার মধ্যে 2 বছরের গ্যাপ আছে। এত সময়ের মধ্যেও কি সে মানসিকভাবে সুস্থ হয়ে গিয়েছিল না? ভারত বিচারককে বলে, শ্যামলীকে যে ডক্টর চেক আপ করেছিল তাকে কাঠগড়ায় ডাকতে চাই। রবার্ট অবজেকশন দিয়ে বলে, আমি আগেও বলেছি শ্যামলীর কেস আর জ্যাকির খুনের কেস এক না। ভারত উল্টা বলে, নিবেদিতার মানসিক অবস্থা জানতে তার মেয়ের ডক্টরকে ডাকা প্রয়োজন। বিচারক রবার্টকেই চুপ করিয়ে বসিয়ে দেয়। ভারত ডক্টর বিনাকে বলে, নিবেদিতার মেয়ে শ্যামলীর সাথে যা যা হয়েছিল আমি চাই সেটা আপনি আদালতকে জানান। বিনা বলে, অনেক রক্তক্ষরণ হয়েছিল, সারা শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল, তার সাথে এতটা নির্মমভাবে অন্যায় করা হয় যে বাকি কথা বলতে গেলেই বিনা লজ্জায় চুপ করে যায়। ভারত বলে, এটা আদালত, আপনি বলুন। বিনা বলে, শ্যামলীর প্রাইভেট পার্ট ব্লেড দিয়ে কাটা হয়েছিল। এমন কথা শুনে কোনো মা কি সহ্য করতে পারে? নিবেদিতা মেয়ের যন্ত্রণার কথা ভাবতেই পাগলের মতো নিজের মাথা চাপড়ায়। লেডি কনস্টেবল দৌড়ে গিয়ে তাকে শান্ত করার চেষ্টা করে। নিবেদিতা সেদিনের মতোই সাইকোটিক ব্রেকে চলে যায়। পাগলের মতো চিৎকার করে বলে, ওই জ্যাকিকে আমি ছাড়বো না। কিছুক্ষণ পরেই নিবেদিতা হঠাৎই শান্ত হয়ে বলে, আমাকে তো বেলুন কিনে যেতে হবে। আবার কিছুক্ষণ পরেই বলে, আমি কিছুই করিনি, সব ওই জ্যাকি করেছে। নিবেদিতা শান্ত হয়ে বসলে বিচারক জিজ্ঞেস করে, আপনি ঠিক আছেন? নিবেদিতা বলে, জানি না কেন যেন আমার গলা শুকিয়ে যাচ্ছে, পানি খাবো। তার মানে কেবল সে যা করেছে তার কিছুই মনে নেই। রবার্ট বলে, বাহ, দারুণ পারফরমেন্স, তবে বেশি দিন এসব চলবে না। ভারত বলে, আমার প্রতিপক্ষের মতে একটা মায়ের তার 8 বছর বয়সী মেয়ের সাথে হওয়া এমন নির্মম অন্যায়কে ভুলতে 2টা বছরই যথেষ্ট। আপনার কি এমনটাই মনে হয়? বিচারক চুপ করে থাকে। ভারত বলে, দুর্ভাগ্যবশত খুব কম সংখ্যক মানুষের জন্ম হয়, বেশিরভাগ তো হয়ে যায় মানুষ রূপী পশু। ভারত বিনার পর সাইকোলজিস্ট সানাকে কাঠগড়ায় ডাকে। সানা বলে, আমি পেশায় সাইকিয়াট্রিস্ট, 15 বছর ধরে মেন্টাল পেশেন্টদেরকে নিয়ে কাজ করছি। ভারত বলে, আপনি যেহেতু এই কেস সম্পর্কে জানেন তাহলে বলেন, নিবেদিতার কি হয়েছে? তার কি সাইকোটিক ব্রেক হয়েছে? সানা ঘাবড়ে রবার্টের লোকের দিকে তাকায়। ভারত বিষয়টা বুঝতে পেরে রেগে বলে, আমার চোখে তাকিয়ে কথা বলুন। সানা বলে, না, নিবেদিতার সাথে এমন কিছুই হয়নি, তার সাধারণ ডিপ্রেশন হয়েছে। ভারত বলে, কিন্তু আপনি তো ক্লিনিকে সাইকোটিক ব্রেকের কথা বলেছিলেন। সানা স্পষ্ট ভাষায় বলে, না, আপনি যা বলছেন তা সম্ভব না। ভারতের কথা না বাড়িয়ে সানাকে গ্রেফতার করতে বললে রবার্ট জিজ্ঞেস করে, কোন কারণে গ্রেফতার করবে? ভারত বলে, কারণ সানা মিথ্যা বলছে। আমাকে দেওয়া বয়ান আর এখনের বয়ানের মধ্যে অনেক পার্থক্য। আমি জানতাম এমন কিছুই হবে, তাই সানার কথা রেকর্ড করে রেখেছিলাম। রবার্ট রেকর্ডিং এর সত্যতা প্রমাণ করতে বললে ভারত বলে, আমি জানতাম আপনি এমন কিছুই বলবেন, তাই আগে থেকেই ফরেনসিক থেকে প্রমাণ করিয়ে সাথে ফর্ম 65B নিয়ে এসেছি। ভারত বিচারককে প্রমাণ দিলে বিচারক রেকর্ডিং শুনে সানাকে বলে, আপনার বয়ানকে ভিত্তিহীন বলা হলো, আর কোর্টকে মিথ্যা বলার জন্য আপনার লাইসেন্স আমি ক্যান্সেল করতে পারি। সানা সরি বলে চলে যায়। রবার্ট ঘাবড়ে বিচারককে বলে, আপনি এটা করতে পারেন না, এটা আদালত, এখানে সবকিছু নিয়মে হওয়া উচিত, আপনার সেই নিয়মকে ফলো করতে হবে। বিচারক বলে, এটা আমার আদালত, আমি এখানকার বিচারক। বলেই রেগে বলে, আজকের মতো কোর্ট এখানেই শেষ। বিচারক চলে গেলে রবার্ট ভারতের কাছে এসে বলে, এমন ছোটখাটো তথ্য এনে ভেবো না যে তুমি জিতে যাবে, যতই চেষ্টা করো না কেন জিততে পারবে না। রবার্ট আর ভারত চলে গেলে স্বপ্না বের হতে গেলে একটা ফাইল পড়ে যায়। এক লোক এসে সেটা তুলে স্বপ্নার সাথে কথা বলতে চাইলে স্বপ্না তাকে পাত্তা না দিয়ে চলে যায়। রাতে বিনা স্বপ্নাকে কল দিয়ে বলে, জানি না কিভাবে বলবো, তবে হাসপাতাল থেকে বিল এসেছে, যত দ্রুত পারো ক্লিয়ার করো। কল কাটার পরে স্বপ্না ভারতকে বলে, অনেক বেশি বিল এসেছে, কিছু টাকা আছে, কিন্তু বাকি টাকা কিভাবে ম্যানেজ করবো? টাকার জন্য ভারত তার বাইক বিক্রি করে দেয়। পরের দিন সাইকেলে করে কোর্টে আসে। আদালতের কার্যক্রম শুরু হয়ে গেলে রবার্ট জ্যাকির পোস্টমর্টম ডক্টর অশোককে প্রশ্ন করার জন্য ডাকে। রবার্ট জিজ্ঞেস করে, জ্যাকির কোথায় গুলি লেগেছিল? অশোক হাত দিয়ে দেখায় বুকের 2 পাশে আর কপালে। রবার্ট নাটক করে জিজ্ঞেস করে, এইসব জায়গায় গুলি লাগলে কি স্পট ডেথ হয়? অশোক হ্যাঁ বললে রবার্ট বলে, দেখেছেন, নিবেদিতা জানতো কোথায় গুলি করলে মানুষের মৃত্যু হয়, একবার ভেবে দেখেন, নিবেদিতা 3টা গুলি করে 3টাই জ্যাকির গায়ে লাগে। জ্যাকির ভাই এসআই কিংবা পিএ কারোর গায়ে লাগেনি, একদম পারফেক্ট নিশানা। কিন্তু এটা কিভাবে সম্ভব? একজন সাইকোটিক ব্রেকের রোগী পারফেক্ট গুলি কিভাবে করবে? রবার্ট শয়তানি হাসি দিয়ে বলে, সম্ভবত এর কারণ নিবেদিতা একজন শার্প শুটার। ভারত হতবাক হয়ে যায়। রবার্ট বলে, নিবেদিতা ন্যাশনাল স্টেট টুর্নামেন্টে অংশগ্রহণ করে মেডেল প্রাইজও পেয়েছে বলেই সার্টিফিকেট দেখাতে থাকে। ভারত আগে থেকে প্রমাণের কথা না জানার জন্য বললে রবার্ট বলে, আজ সকালেই প্রমাণটা পেয়েছি, তাই সময় পাইনি, সরি। বিচারক সার্টিফিকেট দেখলে রবার্ট বলে, সাইকোটিক ব্রেক, ডিপ্রেশন, মেন্টাল ডিসঅর্ডার এসব ভারতের বানানো কাহিনী, ভারতের কিছুই বলার থাকে না। বিচারক ভারতকে জিজ্ঞেস করলে ভারত আর একটু সময় চায়। বাসায় এসে গভীর চিন্তায় মগ্ন ভারতকে
স্বপ্না জিজ্ঞেস করে, তুমি আগে খোঁজ নাওনি কেন? উমেশ বলে, এসব ছোট ছোট বিষয়ে নজর রাখতে হয়। ভারত দুশ্চিন্তায় পড়ে যায় যে সে এখন কি করবে। রাত দিন এক করে আইনে নানা রকমের বই পড়া শুরু করে, নতুন করে নিজের মতো করে তদন্ত করতে থাকে। রবার্ট একের পর এক সাক্ষী নিয়ে আসে। ভারত আর কিছুই করতে পারে না। একদিন হতাশ হয়ে ভারত শ্যামলীর পাশে বসে আছে। হঠাৎ শুনতে পায় শ্যামলী অজ্ঞান অবস্থায় দুই ঘরের নামতা পড়ছে। ভারত জলদি নার্সকে ডাকে। পরের দিন কোর্টে আসলে ভারত বলে, কোমায় থাকার পরও শ্যামলী দুই ঘরের নামতা একদম ঠিকভাবে বলছিল। ডক্টরদের মতে এটা সাবকনশিয়াস মেমোরি। এটা এমন একটা জিনিস যেটা আমাদের খেয়াল না থাকা সত্ত্বেও আনমনে আমরা করে ফেলি। যেমন ধরেন, আমরা সকালে ঘুম থেকে উঠলে ব্রাশ আমাদের মুখে দিব, নিশ্চয়ই কানে দিব না। চোখ বেঁধে খেতে বসলেও আমরা খাবার মুখে দিব। এখানে উপস্থিত সকলকে মধ্যরাতে ঘুমের মধ্যে তুলে উঠিয়ে বাবার নাম জিজ্ঞেস করলে তারা সবাই তাদের বাবার নামই বলবে, প্রতিবেশীর নাম বলবে না। আমি এটাই বলতে চাচ্ছি যে নিবেদিতার সাথেও এমনটাই হয়েছে। নিবেদিতা ছোটবেলা থেকেই তার বাবার সাথে শুটিং প্র্যাকটিস করত। রাত দিন সব সময় প্র্যাকটিস করত। নিবেদিতা তার জীবনের অনেকগুলো সময় শুটিং শেখার মধ্যেই কাটিয়েছে। বর্ডার অ্যাটাকের কয়েক বছর পর তার স্বামী শহীদ হওয়ায় সে মেয়ের লালন পালন করতে শুট করা ছেড়ে দেয়। কিন্তু ছোট থেকে প্র্যাকটিস করার জন্য এটা নিবেদিতার একটা স্বভাবে পরিণত হয়। তাই সেদিন মানসিকভাবে সুস্থ না থাকার পরও সে অবচেতন মনে গুলি চালিয়েছিল। বিচারক রবার্টকে এই ব্যাপারে বলার জন্য বললে রবার্ট এবার উল্টা সময় চায়। রাতে জগন্নাথ রেগে রবার্টকে জিজ্ঞেস করে, আমি কি ওই উকিলকে ফেমাস করার জন্য তোমাকে টাকা দিয়েছিলাম? সামনে নির্বাচন না থাকলে ওকে আমি আজই দেখে নিতাম। স্বপ্না বলে, কোর্টে এসবের কাজ নেই, কোর্ট প্রমাণ চায়। জগন্নাথ রবার্টকে বলে, তুমি এই কেস ছেড়ে দিলে আমি অন্য কাউকে হায়ার করব। রবার্ট হতাশ হয়ে বলে, প্রত্যেকবার ও নতুন কিছু নিয়ে আসে। ভারত বলে, আমরা যদি নার্কোটিক টেস্ট করাই। স্বপ্না বলে, আইডিয়া ভালো, কিন্তু পারমিশন নেওয়াটা অনেক জটিল। রবার্ট বলে, কাল ওই ভারত কিছুর উপর তর্ক করবে সেটাই বুঝে উঠতে পারছি না। স্বপ্না বলে, নার্কোটিক টেস্ট ইদানিং অনেক জটিল হয়ে গেছে, আর রবার্ট জানতে পারলে তো অনেক ঝামেলা করবে। রবার্ট বলে, যদি জানতে পারতাম ওর পরবর্তী প্ল্যান কি। এদিকে উমেশ বলে, একবারে কেস শেষ করার জন্য কিছু চিন্তা করতে হবে। এমএলএ তার পিএকে ডেকে বলে, ভারতের বাসা থেকে সমস্ত কাগজপত্র এনে স্যারকে দাও, একটা টুকরাও যেন না থাকে। এমএলএ লোকেরা ভারতের বাসায় এসে খোঁজা শুরু করে। কিছুক্ষণ পর ভারত বাসায় এসে দেখে বাইরে ছোট একটা জিপ। সামনে দিকে এগিয়ে দেখে দরজা খোলা, ভেতরেও কেউ আলমারি হাতাচ্ছে। ভারত বুঝে যায় এরা সবাই রবার্টের লোক। ভেতরে হিরোর মতো ভাব নিয়ে এসে বলে, কি ভেবেছো এত সহজে সব নিয়ে যাবে? কিছুক্ষণ পরেই তাকে বাইরে এনে সবাই ইচ্ছা মতো মারে। ভারতকে আদমরা বানিয়ে সমস্ত কাগজ দলিল বই নিয়ে বলে, রবার্ট স্যারের বাসার দিকে চলো। ভারতের মনে পড়ে নার্কোটিক টেস্টের কথা সে তো ডায়েরিতেই লিখেছিল, আর সেটা এখন ওয়াশরুমে। ভারত উঠে গিয়ে ডায়েরি নিয়ে গুন্ডাদের পিছু করা শুরু করে। হঠাৎ একটা ট্রাক সামনে আসলে গুন্ডারা কোনো রকমে ব্রেক চেপে সাইডে চলে যায়, আর ভারতও ব্রেক চেপে সাইকেল কাট করে মাথা নিচু করে ট্রাকের তলের অপর পাশে গিয়ে থামে। গুন্ডারা গাড়ি স্টার্ট দিলেই ভারত দৌড়ে গিয়ে সেই ডায়েরিটাও জিপে ছুড়ে মারে, কারণ ভারত চায় রবার্ট নার্কোটিকের বিষয়ে জানুক। রবার্টের সব অ্যাসিস্ট্যান্টরা সারা রাত ধরে হন্যে হয়ে সব ডকুমেন্ট স্টাডি করা শুরু করলে একজন সেই ডায়েরি খুঁজে পড়ে বলে, নার্কোটিক টেস্টের মাধ্যমে নিবেদিতার পাগলামি প্রমাণ করতে পারে, কিন্তু যদি ফেল হয়ে যায়। রবার্ট তো খুশিতে লাফাতে থাকে। পরের দিন কোর্টে ভারত হাতে ব্যান্ডেজ করে খুঁড়াতে খুঁড়াতে কোর্টে আসে। বিচারক জিজ্ঞেস করে, কি হয়েছে? ভারত বলে, সাইকেল থেকে পড়ে গিয়েছিলাম। রবার্ট তার বক্তব্য শুরু করে বলে, নিবেদিতার মেন্টাল ডিসঅর্ডারের যে বাহানা দিয়ে আসছে সেটা কিভাবে প্রমাণ করবে ভারত? কোনো প্রমাণ আছে? ভারত নাটক করে বলে, এখানে প্রমাণের কি আছে? রবার্ট বলে, আছে একটা টেস্ট যা দিয়ে প্রমাণ হবে নিবেদিতা নাটক করছে আর তার সব মনে আছে। সেটা হলো নার্কোটিক টেস্ট। ভারত অনেক ভয় পেয়ে গেছে, এমন নাটক করে বলে, এই টেস্টের কথা বলেন না। কিন্তু শেষমেশ রবার্ট সেই টেস্টের নাম নিয়েই নেয়। বিচারক ভারতের কোনো অবজেকশন আছে কিনা জিজ্ঞেস করলে ভারত হাসি মুখে বলে, এত অভিজ্ঞ মানুষ যখন বলছে তখন আমার কোনো সমস্যা নেই। রবার্ট বেচারা বোকার মতো তাকিয়ে থাকে। সে বুঝে যায় তার মাধ্যমে পারমিশন নেওয়াটাই ছিল ভারতের প্ল্যান। বিচারক টেস্টের অনুমতি দিয়ে দেয়। রবার্ট বেচারা হতবম্ব হয়ে বসে পড়ে। ভারত ব্যান্ডেজ খুলে বলে, ডায়েরির হাতের লেখাটা খারাপ ছিল, পড়তে কষ্ট হয়েছে তাই না? সরি। নিবেদিতাকে টেস্টের জন্য নিয়ে যাওয়া হয়। নিবেদিতা অবচেতন মনে এটাই বলে যে আমার কিছুই মনে নেই, আমি কিছু জানি না সেদিন কি হয়েছিল। রাতে স্বপ্নার অ্যাপার্টমেন্টের কলিং বেল বাজে। ভয়ে স্বপ্না লুকিং গ্লাস দিয়ে দেখে কোর্টে সেই লোকটা দাঁড়ানো। সাথে সাথেই ভারতকে কল দেয়, কিন্তু ভারত তখন ওয়াশরুমে, তাই রেকর্ডার অন করে দরজা খোলে। লোকটা বলে, আমার নাম শারাদ, ফরেন্সিক ডিপার্টমেন্টে কাজ করি। জ্যাকে ডিএনএ নষ্ট করে দেওয়ার জন্য জগন্নাথ আমাকে টাকা দিয়েছিল, কিন্তু আমি তা করিনি। নির্বাচনের সময় আরো টাকার ডিমান্ড করতে পারবো এটাই ভেবেছিলাম, কিন্তু এই নাও রিপোর্ট। স্বপ্না রিপোর্ট খুলে শারাদ বলে, রেজাল্ট পজিটিভ এসেছিল। সারা চলে যেতে গেলে স্বপ্না জিজ্ঞেস করে, আপনি এসব আগে কেন বলেননি, আর হঠাৎ আজ কেন দিচ্ছেন? শারাদ বলে, কারণ আমিও একটা মেয়ের বাবা। ভারত রুমে এসে মিস কল দেখে স্বপ্নাকে কল দিলে স্বপ্না সব বলে দেয়। পরের দিনই সব চ্যানেলে ব্রেকিং নিউজ হয়, শ্যামলী কেসে জ্যাকি অপরাধী। ডিএনএ রিপোর্ট অনুযায়ী কোর্ট রায় দিয়েছে, কিন্তু রায়ের আগে নিবেদিতা জ্যাকিকে মেরে
ফেলেছে। এখন দেখা যাক নিবেদিতার কেসে কি হয়। টেস্টের ভিডিও আদালতে দেখে ভারত বলে টেস্ট অনুযায়ী নিবেদিতার কিছুই মনে নেই। রবার্ট বলে আমি শেষ একবার নিবেদিতাকে প্রশ্ন করতে চাই। রবার্ট বলে আমি যা জিজ্ঞেস করব তার উত্তর হ্যাঁ কিংবা নাতে দিবেন। নিবেদিতা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রবার্ট জিজ্ঞেস করে যখন জ্যাকির কেসে বারবার ডেট বদলাচ্ছিল তখন তোমার মনে হচ্ছিল ওকে খুন করলেই সব ঠিক হয়ে যাবে তাই না? ভারত অবজেকশন জানালে বিচারক ভারতকে বসিয়ে দেয়। নিবেদিতা বলে হ্যাঁ। রবার্ট জিজ্ঞেস করে জ্যাকি যদি আবার পুনর্জন্ম হয় তাহলে কি ওকে আবার মারবে? ভারত অনেক বারণ করে যে রবার্ট যেন এমন প্রশ্ন না করে। রবার্ট তাকে পাত্তা না দিয়ে নিবেদিতাকে মানসিকভাবে চাপ দেয় যেন সে বাধ্য হয়ে মুখ খোলে। নিবেদিতার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। নিবেদিতা কাঠ গড়ায় থাবা মেরে বলে হ্যাঁ খুন করব, একবার না 100 বার খুন করব। ভারতের সমস্ত পরিশ্রম এক নিমিষেই শেষ হয়ে যায়। রবার্ট বলে নিবেদিতার উদ্দেশ্য ছিল প্রতিশোধের, সেটাই সে করেছে। সব শুনে বিচারক বলে আগামীকাল এই কেসের রায় শোনানো হবে। ভারত দুশ্চিন্তায় রুমের মধ্যে পায়চারি করছে। জেলে নিবেদিতার নির্ঘুম রাত কাটছে আর ছোট্ট শ্যামলী হাসপাতালের বেডে কোমায় পড়ে আছে। সকাল হতেই ভারত তাড়াতাড়ি রেডি হয়। সকল অনলাইন প্ল্যাটফর্মে #জাস্টিস ফর শ্যামলী ছড়াছড়ি শুরু হয়ে যায়। এরই মধ্যে আবার বৃষ্টি শুরু হয়। ভারত রেডি হয়ে কোর্টের উদ্দেশ্যে বের হতেই যাবে তখনই টিভিতে শোনে এত ভারী বর্ষণের মধ্যেও নিবেদিতার রায় শুনতে লোকজন কোর্টের সামনে ভিড় জমিয়েছে। সবার একটাই কথা নিবেদিতা ন্যায় বিচার পাবে কিনা। অনেক জায়গায় প্রোটেস্ট শুরু হয়ে গেছে। রবার্ট খবরে এসব দেখে হাসি দিয়ে বলে মিডিয়া পারেও বটে। বিচারক কোর্টে ঢুকতে লক্ষ্য করে সবাই কোর্টের বাইরে প্লাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে যেখানে লেখা দয়া করে নিবেদিতাকে জেল দিয়েন না, তারও ন্যায় পাওয়ার অধিকার আছে। সারা দেশের নজর টিভির উপরে। সবাই জানতে চায় কি হতে চলেছে। ভারতকে উমেশ কল দিয়ে কিছু একটা বলতেই ভারত খুশি হয়ে কোর্টে ঢোকে। কিছুক্ষণ পরে শুনানি শুরু হয়ে গেলে রবার্ট প্রথমে তার ক্লোজিং স্টেটমেন্ট শুরু করে। রবার্ট বলে আমাদের বিপক্ষের উকিল নিবেদিতার কেসকে 84 ধারায় মানে অবচেতন মনে খুন বলে চালিয়ে দিতে চাচ্ছে। কিন্তু সত্যি তো এটাই যে নিবেদিতা এসআই এর গান চুরি করে একদম সঠিক নিশানায় গুলি করেছে। ওই ভিডিও অ্যানালাইসিস করার পরে আমি নিশ্চিত যে খুনটা ঠান্ডা মাথায় করা হয়েছে। আসলে আমরা যখন কোনো মানসিক চাপের মধ্যে থাকি তখন সেটা আমাদের ব্রেইনে চাপ দেয়। অপরদিকে আমরা সেই খারাপ মেমোরিকে ভোলার চেষ্টা করি, তাতে আরো চাপের সৃষ্টি হয়। মেডিকেল টার্মে এটাকে বলা হয় সারপ্রেশন অফ মেমোরি। আমার মতে নিবেদিতার সাইকোটিক ব্রেকের সমস্যা নেই, বরং সারপ্রেশন মেমোরির সমস্যা। নিবেদিতার মেয়ের সাথে জ্যাক যে অন্যায় করেছে তার জন্য আমার নিজেরই মনে হচ্ছে জ্যাককে একদম শেষ করে ফেলতে, কিন্তু আমার কি সেই অধিকার আছে? নিবেদিতা সেদিন নিজেই পুলিশ, নিজেই কোর্ট, এমনকি নিজেই বিচারক হয়ে জ্যাকিকে গুলি করে মেরেছে। আর মিডিয়া এবং সাধারণ মানুষ এটাকে ফলাও করে প্রকাশ করছে যে নিবেদিতাকে মুক্তি দিতে হবে। যদি নিবেদিতার মতো সবাই আইন হাতে তুলে নেয় তাহলে আমার আপনার কাজটা কি? আজ নিবেদিতা মুক্তি পেলে একটা অন্যায়কে প্রশ্রয় দেওয়ার ইতিহাস হবে যেটা আইন ব্যবস্থা কখনোই মানবে না। তাই আমার আবেদন নিবেদিতার মতো খুনিকে 84 নয় বরং 302 ধারা অনুযায়ী খুনের কেসে যাবজ্জীবনের সাজা দেওয়া হোক। রবার্ট তার কথা শেষ করলে ভারত বলে আমাকে এখনই একটা ভিডিও কল করতে হবে আর এই কলটা আমার ক্লায়েন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিচারক সহ সবাই বেশ অবাক হয়ে যায়। বিচারক অনুমতি দিতেই ভারত উমেশকে কল দিয়ে শ্যামলীকে দেখায়। শ্যামলী ভারতকে বলে আমার মা কোথায়? শ্যামলীর মুখে মা শুনতেই নিবেদিতা ছুটে টিভির কাছে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। ভারত জলদি তার ফোন শ্যামলীকে দিতে শ্যামলী বলে মা তুমি কোথায়? সরি মা, আমি আর কোনোদিন বেলুনের জন্য জেদ করব না। নিবেদিতা তার মাসুম বাচ্চার মায়া ভরা চোখের দিকে তাকিয়ে বলে এমন বলো না মা, আমি তোমার জন্য অনেক বেলুন নিয়ে আসবো, খুব জলদি তোমার কাছে আসবো। কল কেটে ভারত ছলো ছলো চোখ আর কাপা কাপা গলায় বলে ছোট্ট ওই বাচ্চাটা মনে করছে বেলুন পছন্দ করার কারণে তার সাথে এমন অন্যায় হয়েছে। এত অত্যাচারের পরও গত 2টা বছর ওই বাচ্চা মেয়েটা নিজের জন্য লড়াই করে ফাইনালি আজ চোখ খুলেছে। অথচ যেই মা এতদিন তার মেয়ের জন্য লড়াই করে গেল সেই মাই এখন তার থেকে দূরে। এমন যেন না হয় যে এই দেশের আইনের কারণে এক বাচ্চা তার মাকে হারিয়ে ফেলে। নিবেদিতার কেসে 84 ধারায় সবচেয়ে গ্রহণযোগ্য, কারণ নিবেদিতা যখন জ্যাকিকে গুলি করছিল তখন তার ভালো মন্দর বিচার করার ক্ষমতা ছিল না। এমন আরো কিছু রিয়েল লাইফ কেস আছে যেখানে 84 ধারা ব্যবহার করা হয়েছে, আপনারা চাইলে গুগল করে দেখতে পারেন। শ্রীকান্ত আনন্দ ভোসলে ভার্সেস স্টেট অফ মহারাষ্ট্র। শ্রীকান্তকে মার্ডারের চার্জে গ্রেফতার করা হয়, পরবর্তীতে 84 ধারায় তাকে নির্দোষ প্রমাণ করা হয়। এরপর ভি সিলভা রাজু ভার্সেস তামিলনাড়ু। রাজুকে মানসিক অবস্থা ভালো না থাকার কারণে মুক্ত করে দেওয়া হয়। এইসব ফ্যাক্টকে মাথায় রেখে আমি কোর্টকে আবেদন করছি নিবেদিতাকে যেন 84 ধারা অনুযায়ী নির্দোষ ঘোষণা করা হয় বলেই নিজের টেবিলের কাছে গিয়ে প্রচন্ড রাগে টেবিলে ঘুষি দেয়। কোর্টের সবাই বেশ হকচকিয়ে যায়। ভারত বলে শ্যামলীকে যদি সঠিক সময় ন্যায় বিচার দেওয়া হতো তাহলে নিবেদিতার সাইকোটিক ব্রেক হতো না আর আমাদেরও আজ এখানে লড়তে হতো না, এই সব কিছুই হতো না। তবে এটাই আমাদের দুর্ভাগ্য যে এই দেশে সময় মতো
মতো কিছুই পাওয়া যায় না। নির্ভয়া কেসের কথাই বলেন, তার বিচার হতে হতে 7 বছর লেগে গিয়েছিল। অনেকে তো তার সাথে হওয়া অন্যায় চুপচাপ হজম করে নেয়, কারণ তারা জানে তারা একবার কোর্টের কাছে গেলে তাদের জীবন কেটে যাবে, কিন্তু বিচার হবে না। কোর্টের কথা না হয় বাদই দিলাম, যদি কখনো কোনো মেয়ের সাথে অন্যায় হয়, সবাই সেই অন্যায়কারীকে ধরার আগে সেই মেয়েকে নিয়ে, তার চরিত্র নিয়ে বাজে কমেন্ট শুরু করে দেয়। একটা মানুষও তার সাহায্যে এগোয় না, উল্টা সেই মেয়েটাকে কথা শুনিয়ে শুনিয়ে তার জীবন জাহান্নাম বানিয়ে দেয়। কোনো কেসের দ্রুত বিচার চাইতে হলে অনশনে বসতে হয়, মোমবাতি জ্বালিয়ে মিছিল করতে হয়, বা প্লাকার্ড হাতে দাঁড়িয়ে থাকতে হয়। সবাই শুধু কেস আর রায়ের অপেক্ষায় বসে থাকে, অথচ কেউ কখনো ভাবেই না ন্যায় বিচারে দেরি হওয়ার কারণে সেই ভিকটিম আর তার পরিবার কি পরিমাণের মানসিক যন্ত্রণা ভোগ করে। এই যে বড় বড় ক্ষমতাবান লোক, তারা তো প্রমাণ কোর্টে পৌঁছানোর আগেই শেষ করে দেয়। এরা তো বেল নিয়ে আরামে জীবন কাটায়, অথচ একজন সাধারণ মানুষের ন্যায় পেতে পেতে পুরো জীবন কেটে যায়। তাই ন্যায়ের রক্ষক হয়ে আপনি কাকে ন্যায় দিবেন সেই সিদ্ধান্ত আপনার, বলেই নিজের জায়গায় বসে। বিচারক নিবেদিতাকে কাঠগড়ায় দাঁড়িয়ে তার চূড়ান্ত রায় শুনিয়ে বলে, যাকে নিবেদিতা গুলি করেছে সবাই দেখেছে, তবে কেউ জানতো না তখন নিবেদিতার মানসিক অবস্থা ঠিক কেমন ছিল। নিবেদিতার মেয়ে শ্যামলীর অবস্থা দেখার পরে মায়ের মানসিক অবস্থা কতটা খারাপ হতে পারে সেটা মাথায় রেখে কোর্ট এটা মেনে নিয়েছে যে নিবেদিতা জ্যাকিকে গুলি করার সময় সুস্থ মস্তিষ্কে ছিল না, তাই কোর্ট তাকে বেকসুর খালাস করে দিচ্ছে। কোর্টের এমন রায় শুনে নিবেদিতা কান্না করতে করতে কাঠগড়ায় বসে পড়ে। সবাই এসে ভারতকে অভিনন্দন জানাচ্ছে, ভারতের চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। ভিক্টর নিজেও ভারতকে অভিনন্দন জানিয়ে চলে যায়। সিনেমার মতো বাস্তব জীবনেও সবাই যদি ন্যায় বিচার পেত, তাহলে দুনিয়াটা আসলেই অনেক সুন্দর হতো। আর কোনো ক্রিমিনাল ক্রাইম করার আগে একবার নয় বরং 100 বার ভাবতো। যে কোনো দেশের পরিবেশ সুন্দর হওয়ার জন্য তার সঠিক আইন ব্যবস্থাটা খুবই জরুরি। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।